যে সমস্ত শিক্ষার্থী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের চ্যানেলে প্রথম বলা হয়েছিল যে তোমাদের ভূগোল বিষয়ে টোটাল 50টি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করা হবে। তো আজকে আমরা মূলত আলোচনা করব প্র্যাকটিস সেট 5 নিয়ে। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে আমি এটুকু ভরসা দিতে পারি যে তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই বাজিমাত করবে এবং বিগত বছরের ন্যায় 100% কমন পাবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে। এখানে ভূগোল বিষয়ে প্রত্যেকটি স্টুডেন্টকে দক্ষ ও ভালো নাম্বার পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। প্রথমত বলে রাখি, আমাদের স্টাডি সেন্টারে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয় এবং বোঝানোর পরে প্রত্যেকটি অধ্যায়ের নোট প্রদান করা হয়। অধ্যায় শেষে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় এবং সর্বপ্রথম যেটা বলেছি যে প্রত্যেকটি ক্লাস অর্থাৎ দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি শ্রেণীর জন্য 50-এরও বেশি প্র্যাকটিস সেটের সুবিধা এবং ক্লাসরুম সম্পূর্ণ স্মার্ট, অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে। তাছাড়া এই বছর যারা পরীক্ষা দেবে তাদের ভূগোল বিষয়ে সাজেশন পাওয়া যাচ্ছে উত্তর সহ। যারা সাজেশন নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। অনলি ফর হোয়াটসঅ্যাপ, কোনোভাবে কেউ কল করবে না। দেখো, তোমাদের শর্ট কোশ্চেন আসে পরীক্ষাতে টোটাল 36 নাম্বার। এইভাবে যদি প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু অনায়াসে 36-এর 36 পেয়ে যাবে। অর্থাৎ কিভাবে তুমি 36-এর 36 পাবে সেই রাস্তা কিন্তু আমি বলে দেব। তাই যে সমস্ত শিক্ষার্থীরা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সবার আগে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং এইভাবে প্রত্যেকটি প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে থাকো। দেখো, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস। প্রথমত বলে দেই, এখানে টোটাল এমসিকিউ থাকবে 14টি। এখানে কিন্তু কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না, 14টির 14টি করতে হবে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস। দেখো কোশ্চেনে একটু বুঝে নেবে কোশ্চেনটা। প্রথমে বলেছে কিন্তু মূল উৎস কি, তাহলে এক্ষেত্রে কিন্তু সূর্য হবে। যদি বলতো ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির প্রধান উপাদান কি, ঠিক আছে, বা প্রধান মাধ্যম কি, সেক্ষেত্রে কিন্তু নদী হতো। নেক্সট দেখো কি বলেছে, মুর্শিদাবাদের মতিঝিল অশ্বক্ষুরাকৃতি হ্রদ, নদী চর, বদ্বীপ না খাঁড়ি। একবার দেখে নাও মুর্শিদাবাদের মতিঝিলটি। দেখো, এটি হলো মুর্শিদাবাদের মতিঝিল। এটা দেখেই বোঝা যাচ্ছে না যে ঘোড়ার পায়ের ঠিক খুরের মতো দেখতে? তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নেক্সট দেখো, বলা হয়েছে গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, ওশিয়ানিয়া মহাদেশে। ক্লিয়ার? দেখে নাও ছবিটি একবার। কোথায় গড়ে তোলা হয়েছে? না সাহারা মরুভূমিতে গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে। এই যে এটা হচ্ছে গ্রেট গ্রিন ওয়াল। তাহলে এবার বলো, এই যে গ্রেট গ্রিন ওয়াল কি বললাম সাহারা মরুভূমিতে রয়েছে, তাহলে সাহারা মরুভূমি রয়েছে কোথায়? না আফ্রিকাতে। তাহলে অ্যান্সার কি হবে? গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে আফ্রিকাতে। নেক্সট দেখো, সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাতের লেখচিত্র নির্দেশ করে যে জলবায়ুকে। প্রথমত বলে রাখি, ভূমধ্যসাগরীয় জলবায়ু মূলত শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। নিরক্ষীয় জলবায়ু এটুকু আমরা জানি যে রোজ প্রায় বৃষ্টিপাত হয়, অর্থাৎ বছরের বেশিরভাগ সময়টা বৃষ্টিপাত হয়। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, যে ক্ষেত্রে মনে রাখবে জুন জুলাই মাসে মূলত বৃষ্টিপাত হয়ে থাকে। একবার আমরা ছবিটা দেখে নাও। এটা হচ্ছে কি নিরক্ষীয় জলবায়ুর ছবি। দেখে নাও, উষ্ণতা প্রায় প্রত্যেকটি মাসে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর 28 থেকে 32-এর মধ্যে, কারণ উষ্ণতার পার্থক্য খুব একটা বেশি নয়। 28 থেকে 32 কিন্তু তুলনামূলক উষ্ণতা বেশি, অর্থাৎ অধিক উষ্ণতা। আর বৃষ্টিপাত দেখো, বৃষ্টিপাতের মাত্রাও প্রায় অধিক। তাহলে এক্ষেত্রে কি হবে? অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাতের লেখচিত্র নির্দেশ করে নিরক্ষীয় জলবায়ুকে। নেক্সট দেখো, বলা হয়েছে তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের মূল উৎস। অ্যাকচুয়ালি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থটি কি? না যে সকল বর্জ্য থেকে
তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয় সেগুলিকে বলা হয় তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে দেখো কি বলেছে, কয়লা শিল্প হবে না, কাগজ শিল্প হবে না, জল শোধন প্রকল্প হবে না। তাহলে দেখো কোথা থেকে হয়ে থাকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ক্লিয়ার? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ নির্গত হয়ে থাকে। নেক্সট দেখো বলা হয়েছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমি। কি বললাম, বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ। আচ্ছা প্রথমে দেখো গৌর। আচ্ছা গৌর কি একবার মনে করার চেষ্টা করো। গৌর কিন্তু বায়ুর ক্ষয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। আর বারখান, বারখান তো বায়ুর সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা মেসা, মেসা হলো বায়ুর ক্ষয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। তাহলে থাকলো কি না, বাজাদা। উত্তর কি হবে, বাজাদা। যারা এক চান্সে পারবে সরাসরি করে নেবে, আর যারা এক চান্সে পারবে না তারা একটু ভেবে চিন্তে করবে, কারণ শর্ট কোশ্চেন কোনোভাবেই ভুল করা যাবে না। নেক্সট দেখো এল নিনোর আবির্ভাব হয় এ কোন মহাসাগরে, আটলান্টিক, ভারত, প্রশান্ত, কুমেরু মহাসাগরে। এক্ষেত্রে হবে প্রশান্ত মহাসাগর। তারপরে দেখো নেক্সট কি বলা হয়েছে, ভারত ও চীন সীমারেখার নাম, ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন, র্যাডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল। একবার ছবিটা দেখে নাও। আজকে যেটা মনে রাখার উপায় বলে দেব, আশা রাখি তোমরা আর ভুলবে না। দেখো কি বলা হয়েছে এক্ষেত্রে, দেখো কি বললাম, ভারতের সঙ্গে পাকিস্তান, ভারতের সঙ্গে পাকিস্তান সম্পর্ক কিন্তু ডেঞ্জার। তাহলে এক্ষেত্রে কি হবে না, রেড ক্লিফ লাইন। কি বললাম এক্ষেত্রে, এক্ষেত্রে কি হবে, রেড ক্লিফ লাইন। বোঝা গেল? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি বলছি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ডেঞ্জার, তাহলে সেক্ষেত্রে মনে রাখার উপায় কি বলছি, যেহেতু ডেঞ্জার সম্পর্ক সেক্ষেত্রে লাইন হবে কি, রেড ক্লিফ লাইন। এবার দেখো ভারত এবং চীনের সঙ্গে মোটামুটি সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে কি মোটামুটি, তার মানে ভারত ও চীনের সীমারেখার নাম কি, ম্যাকমোহন লাইন। তাহলে এক্ষেত্রে উত্তর হবে কিন্তু ম্যাকমোহন লাইন। বোঝা গেল, মানে প্রশ্ন অনুযায়ী। এবার দেখো ভারতের সাপেক্ষে আফগানিস্তান দূরে রয়েছে, দূরে রয়েছে, তাহলে কি হবে, সীমারেখার নাম ডুরান্ড লাইন। কি বললাম, দূরে রয়েছে, ডুরান্ড লাইন। তারপরে দেখো রয়েছে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি। এলওসি হলো এই যে দেখো ভারতের এই যে পাক অধিকৃত কাশ্মীর এবং লাদাখে এই সীমারেখা রয়েছে, অর্থাৎ ভারত ও পাক অধিকৃত কাশ্মীর এর লাদাখে এই সীমারেখা রয়েছে, লাইন অফ কন্ট্রোল বা এলওসি। ঠিক আছে, নেক্সট দেখো বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদনকে কি বলা হয়। আচ্ছা বাণিজ্যিকভাবে বলেছে, এই লাইনটা মনে রেখো, বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদনকে। দেখো বাণিজ্যিকভাবে যদি ফুল উৎপাদন করি তাকে কি বলবো, ফ্লোরিকালচার। বোঝা গেল? যদি শাকসবজি উৎপাদন করি তাকে কি বলবো, ওলেরিকালচার। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে, ওলেরিকালচার। এবার দেখো পোমাম কালচার কি না, বাণিজ্যিকভাবে যদি ফল উৎপাদন করি তাকে বলা হয় পোমাম কালচার। আর হর্টিকালচার কি না, মূলত বাণিজ্যিকভাবে যদি বিক্রির উদ্দেশ্যে ফুল, ফল ও শাকসবজির চাষ করি তাকে তখন হর্টিকালচার বলি। অর্থাৎ এক কথায় বলতে গেলে দেখো এটা কি বলেছিলাম না, ফুলের চাষকে ফ্লোরিকালচার, আর ফলের চাষকে পোমাম কালচার, শাকসবজির চাষকে ওলেরিকালচার। তিনটেকে যদি একসঙ্গে বাজারে বিক্রির উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে চাষ করা হয় তখন তাকে বলবো হর্টিকালচার। আশা রাখি মনে থাকবে। দেখো নেক্সট বলা হয়েছে ভারতে জলসেচ সর্বাধিক হয়। ভারতে জলসেচ সর্বাধিক, একবার পার্সেন্টেজ গুলো দেখে নাও। জলাশয় থেকে 8%, কূপ নলকূপ থেকে প্রায় 53%, খালের মাধ্যমে 26%। এবার তোমরাই বলো সবথেকে সর্বাধিক জল সেচ হয় কোন মাধ্যমে। এটি উত্তর হবে কি, কূপ ও নলকূপ। কূপ ও নলকূপ। দেখো খালটা কিন্তু নদীর সঙ্গে রিলেটেড, খালটা কিন্তু নদীর সঙ্গে রিলেটেড, কারণ যে খালগুলো কাটা হয় মূলত নদী বা জলাশয় থেকে বা কোনো জলাধার থেকে। বোঝা গেল? নেক্সট দেখো কি বলেছি, থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়। থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলোকে কি বলা হয়। এক্ষেত্রে উত্তর হবে কি, ধ্রিয়ান। ধ্রিয়ান। মনে রাখবে কি না, একজন ব্যক্তি ধরো জাস্ট দৌড়ে পালাচ্ছে, বলছি না, মানে চলমান রয়েছে, তাকে বলছি কি, ধর ধর ধরে আন, মানে তাকে ধরতে বলছি আমরা। তাহলে সেক্ষেত্রে কি হবে, ধ্রিয়ান। দেখো চলমান বালিয়াড়ি, চলমান বালিয়াড়ি, সাপোজ তুমি ভাবো এটাকে যে তুমি এটাকে ধরতে চাইছো, তাহলে কি হবে, ধরতে চাইছো, ধ্রিয়ান। বোঝা গেল? ধান কি, ধান হলো ভারতের থর মরুভূমির
অপবাহন সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় ধান্দ বলা হয়। কি বললাম? ভারতের থর মরুভূমির অপবাহন সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়? ধান্দ। আচ্ছা, তাল কি? তাল হলো হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় থাকে? তাল বলা হয়ে থাকে। মনে থাকবে কি বললাম? তাল কাকে বলবো? না, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলা হয়। নেক্সট দেখো কি রয়েছে? না প্লায়া। প্লায়া কাকে বলবো? না মরুভূমির পাহাড় ঘেরা অবনমিত অঞ্চলগুলিতে মাঝে মাঝে বর্ষণে স্বল্প দৈর্ঘ্যের নদীবাহিত জল জমে সৃষ্ট সাময়িক হ্রদ, যা মার্কিন যুক্তরাষ্ট্রে প্লায়া নামে পরিচিত। এর ডিটেলস গুলো কিন্তু অন্য ভিডিওতে আলোচনা করা রয়েছে, পারলে তোমরা দেখে নিও, নাহলে এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করো। নেক্সট দেখো কি বলেছি? 2001 থেকে 11 সাল পর্যন্ত ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 1 থেকে 11 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64%। এটা একটু মনে রেখে দেবে, 17.64%। চা গবেষণাগার কোথায় রয়েছে? চা গবেষণাগার দেখো বললেই দুটো জায়গার নাম মনে পড়ছে, চিকমাগলুর এবং জোরহাট। ঠিক আছে, অসমের জোরহাট আর চিকমাগলুর। মনে রাখবে চিকমাগলুরটা হচ্ছে কফি গবেষণা কেন্দ্র, আর অসমের জোরহাট হলো চা গবেষণা কেন্দ্র। নেক্সট দেখো, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ, দেখো ভারত জাস্ট আমরা কি বলি? ইন্ডিয়া বলি। ঠিক আছে, তাহলে কি হবে এক্ষেত্রে? দেখো আইআরএস। কি হবে উত্তর? ইন্ডিয়া বলছি, দেখো আইআরএস। ঠিক আছে, এবং ল্যান্ডসেট, এই যে ল্যান্ডসেট বলছি এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা থেকে প্রেরিত হয়ে থাকে। স্পট বলছি, স্পট কিন্তু ফ্রান্স থেকে প্রেরিত হয়। আর স্টেশন কি? না উপগ্রহগুলিকে মহাকাশে যেখানে স্থাপন করা হয় তাকে বলা হয় স্টেশন। আশা রাখি এই কোশ্চেনগুলো তোমাদের বোঝা গেছে। নেক্সট দেখো বলেছে শুদ্ধ হলে সু লিখতে, অশুদ্ধ হলে অ লিখতে। বারবার বলছি, এখানে সু লিখবে এবং অ লিখবে, কোনোভাবেই মানে ঠিক বা গুণিতক দেওয়ার চেষ্টা করবে না। দেখো প্রথমে যেটা বলা হয়েছে, বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ। এটা কি হবে? যেহেতু ঠিক রয়েছে, এটা কি লিখবো? শুদ্ধ। নেক্সট দেখো বলা হয়েছে এস্কার বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ। ভালো করে বোঝো কি বলেছে? এস্কার। আচ্ছা, এস্কার কি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ? এস্কার তো হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ। তাহলে এটা ভুল রয়েছে, কি হবে? অশুদ্ধ। নেক্সট দেখো, বায়ুর গতিবেগ নির্ধারিত হয় বায়ুচাপের ঢালের উপর। এটা শুদ্ধ, ঠিক রয়েছে, তাই এটা কি হবে? শুদ্ধ। কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। একবার দেখে নাও ছবিটি। দেখো পৃথিবীর যেদিকে চাঁদ রয়েছে, দেখো একদম স্পষ্টভাবে লেখা রয়েছে, ধরো এ স্থান, এটা চাঁদের নিকটতম স্থান, তাহলে এখানে আকর্ষণ বল বেশি এবং মূলত চাঁদের প্রভাবে এখানে জোয়ার হয়েছে। ক্লিয়ার? তারপরে দেখো এই যে সি স্থান বলছি, মানে ঠিক প্রতিবাদ স্থান বা উল্টো পাশে যেটা রয়েছে, দেখো এ স্থান অর্থাৎ প্রতিবাদ স্থান, যেখানে চাঁদের আকর্ষণ বল কম, আকর্ষণ বল সবচেয়ে কম, কিন্তু কেন্দ্রাতিক বলের প্রভাবে জোয়ার ঘটে। অর্থাৎ কি কোশ্চেনে কি বলেছিল? কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয়। মূলত দেখো চাঁদের আকর্ষণে যেদিকে জোয়ার হলো তাকে বলছি মুখ্য জোয়ার, আর চাঁদের আকর্ষণের বিপরীত দিকে অর্থাৎ যেখানে চাঁদের আকর্ষণ বল কম বা যেদিকে মুখ্য জোয়ার হচ্ছে তার বিপরীতে কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয়ে থাকে। তাহলে এটি কি হবে? এটি শুদ্ধ হবে। ঠিক রয়েছে। নেক্সট দেখো, ভেম্বানাথ ভারতের বৃহত্তম লেগুন। অ্যাকচুয়ালি ভেম্বানাথটা কি? এতে ভেম্বানাথ তো বৃহত্তম কয়াল, তাহলে এটা ভুল রয়েছে, কি হবে এটি? অশুদ্ধ। আচ্ছা, বৃহত্তম লেগুনের নাম কি? না বৃহত্তম লেগুনের নাম হলো চিল্কা। কি বললাম? ভেম্বানাথ বৃহত্তম কয়াল, আর বৃহত্তম লেগুনের নাম কি? চিল্কা। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের পশ্চিম উপকূলের অধিকাংশ বন্দর স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত। হ্যাঁ, পশ্চিম উপকূলের অধিকাংশ বন্দর স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত, তাহলে কি হবে? এটা শুদ্ধ। নেক্সট দেখো, রিমোট সেন্সিং মানচিত্রে বিভিন্ন উপাদানকে ছদ্ম রং অর্থাৎ এফসিসি ফলস কালার কম্পোজিটে দেখানো হয়। অবশ্যই দেখানো হয়, তাহলে কি হবে? এটা শুদ্ধ। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ যে কোনো 6টি বলেছে, আমরা কিন্তু 7টাই করে দিয়ে আসবো।
ভূমির পুনর্যৌবন লাভের ফলে ড্যাশ তে জলপ্রপাত সৃষ্টি হয়। উত্তর কি হবে? নিক বিন্দুতে। কি হবে? নিক বিন্দুতে। নেক্সট দেখো, শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডর। শিব বালিয়াড়ি জানো তোমরা এভাবে, শিব বালিয়াড়ি এই মাঝের এই মধ্যবর্তী করিডোরকে কি বলবো? বলা হয় তাকে কি? গাছি। জাস্ট যদি মনে রাখো গলির মতো, যে দুটো শিব বালিয়াড়ির মাঝের অংশকে আমরা কি বলছি, দেখো এই অংশটাকে যদি দুটো আমরা শিব বালিয়াড়ি ধরে থাকি, ধর এটা গলির মতো দেখতে লাগছে, কি হবে উত্তর? গাছি। নেক্সট দেখো, মানচিত্রে সমচাপ রেখাগুলো ড্যাশ থাকলে বুঝতে হবে বায়ুচাপের ঢাল বেশি। ড্যাশ থাকলে বলতে কি হবে? কাছাকাছি থাকলে। কি হবে? কাছাকাছি থাকলে বুঝতে হবে বায়ুচাপের ঢাল বেশি। আচ্ছা, বায়ুর অনুপস্থিতিতে জীবাণু দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণ। আচ্ছা, জীবাণু দ্বারা বলেছে, জীবাণু দ্বারা বলেছে মানে কি হবে? কম্পোস্টিং। এবার এখানে কিন্তু বলেছে অনুপস্থিতিতে, যদি বায়ুর উপস্থিতিতে হতো সেক্ষেত্রে কিন্তু সবাত কম্পোস্টিং। দেখো, জীবাণু দ্বারা বলেছে মানে আমরা এটুকু বুঝতে পেরেছি কম্পোস্টিং। এবার সবাত না অবাত? কারণ বায়ুর উপস্থিতিতে হলে সবাত, আর অনুপস্থিতিতে হলে দেখো অয়ে অয়ে ম্যাচ করবে। দেখো অনুপস্থিতিতে, তাহলে কি হবে এটা? অবাত কম্পোস্টিং। ক্লিয়ার? কি হবে এটি? অবাত কম্পোস্টিং। নেক্সট দেখো, ভারতে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন মাটি? যেহেতু নদীমাতৃক দেশ, তাহলে নদীর কাজই প্রাধান্য পায় এখানে, তাহলে উত্তর কি হবে? এটা পলি মাটি। কত পার্সেন্ট জুড়ে রয়েছে? প্রায় 46% এলাকা জুড়ে রয়েছে। পার্সেন্টেজ তোমাদের লিখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য আমি বললাম। দেখো, তাপ্তি নদী ড্যাশ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ড্যাশ ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র। কি হবে উত্তর? ভিলাই। ভিলাই ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর কি হবে? আয়োনোস্ফিয়ার। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফ মুক্ত পর্বতের শীর্ষদেশকে কি বলা হয়? বরফ মুক্ত পর্বতের শীর্ষদেশকে বলা হয় নুনাট্যাক্স। কি হবে? নুনাট্যাক্স। নেক্সট দেখো, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলা হয়? সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে বলা হয় উষ্ণতার প্রসর। কি বলা হয়? উষ্ণতার প্রসর। মানে ধরো দিনের সর্বোচ্চ টেম্পারেচার আজকে 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হলো হয়তো 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পার্থক্য কত? 5 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কি বলা হচ্ছে? না উষ্ণতার প্রসর। ক্লিয়ার? বলা হয়েছে পারদ কি ধরনের বর্জ্য পদার্থ? পারদ এক প্রকার বিষাক্ত বর্জ্য পদার্থ। আচ্ছা, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? দেখো, এটা কিন্তু মনে রাখার কৌশল আমি আগেও বলে দিয়েছিলাম, কারণ আরেকবার দেখে নাও। ম্যানচেস্টার বললে আমাদের তিনটে নাম মনে আসে। জাস্ট এটা একটা ব্যক্তি, এটা কার্টুন, জাস্ট মনে রাখো এটা। এটা হচ্ছে মিডিল, জাস্ট মধ্যভাগ ধরে নাও। তাহলে দেখো মধ্যভাগে লিখবে কি? আমেদাবাদ। কি বললাম? আমেদাবাদ। নিচে দেখো কি বলছি? কোয়েম্বাটুর। তারপরে দেখো কানপুর। দেখো, আমি যদি ধরে থাকি ভারতের মধ্যভাগ অর্থাৎ ভারতের ম্যানচেস্টার কি? আমেদাবাদ। সাধারণত উত্তর দিক আমরা জানি উপরের দিক, এবং দক্ষিণ দিক জানি আমরা নিচের দিকে জানি দক্ষিণ দিক। তাহলে দেখো উত্তর দিকে কি রয়েছে? কান রয়েছে। তাহলে উত্তর ভারতের ম্যানচেস্টার কি? কানপুর। এবং দেখো দক্ষিণ দিক যদি ধরে থাকি এই কার্টুনের সাপেক্ষে, দেখো এটাকে আমরা বলে থাকি মূলত কোমর বলে থাকি। তাহলে কি হবে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। আশা রাখি তোমরা মনে রাখবে এইভাবে, বা এইভাবে মনে রাখলে অনেকটাই সহজ হবে। এটা আর কিছু নয়, জাস্ট মনে রাখার জন্য একটি কার্টুন দিয়ে বোঝানো। দেখো কি হবে তাহলে এক্ষেত্রে, যেহেতু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলেছে, কি হবে? কোয়েম্বাটুর। কারণ স্টুডেন্টরাই তিনটের মধ্যে গুলিয়ে ফেলে। আশা রাখি এরপরে তোমরা আর গুলোবে না। নেক্সট দেখো, শিবালিক ও হিমালয়ের মধ্যে অবস্থিত গঠনগত উপত্যকা কি নামে পরিচিত? কি হবে এটি? দুন নামে পরিচিত। নেক্সট দেখো,
ভারতের কোন অঞ্চলে অধিক ঝুম চাষ হয়ে থাকে? ভারতের কোন অঞ্চলে অধিক ঝুম চাষ হয়ে থাকে? উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে। কোন অঞ্চলে অধিক ঝুম চাষ হয়? উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে। নেক্সট দেখো, কোন মানচিত্র সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? একবার ছবিটি দেখেন। দেখো, এই ছবিটি দেখে বুঝতে পারছো এখানে যে রেখাগুলো রয়েছে এগুলোকে বলা হয় সমোন্নতি রেখা। অ্যাকচুয়ালি সমোন্নতি রেখা কি? না, সমান উচ্চতা যুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমোন্নতি রেখা। দেখতে পাচ্ছ এই যে ব্রাউন কালারের রেখাগুলো, পুরোটা ভর্তি একদম। এটা এটা কোন মানচিত্র? আমরা কিন্তু ভালোভাবেই পড়েছি এটা। এটাকে বলা হয় টপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তাহলে কি হবে উত্তর? কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? উত্তর হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ক্লিয়ার? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এবার দেখো বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো। এক্ষেত্রে কিন্তু একটু দেখবে, একটু কঠিন মনে হচ্ছে না? একটু হয়তো কঠিন মনে হচ্ছে, একটু ভালো করে বুঝে নাও। দেখো, তিলাইয়া, জীববৈচিত্র্য, ভাবর, সুবনশিরি, হিমালয়, শিবালিক, ব্রহ্মপুত্র, বরাক। আচ্ছা, ফার্স্টে বলো তিলাইয়া কি? তিলাইয়া তো একটা বাঁধ। তিলাইয়া তো একটি বাঁধ, ঠিক আছে? আচ্ছা, এটা কোন তার বাঁধ? মানে নিশ্চয় কোনো নদীর উপর রয়েছে। দুটো নদী কি কি আছে? না, একটা রয়েছে দেখো, কি বললাম, একটা রয়েছে ব্রহ্মপুত্র। ক্লিয়ার? একটা রয়েছে ব্রহ্মপুত্র এবং আর একটি রয়েছে দেখো বরাক। দুটো নদী আমরা পাচ্ছি। ক্লিয়ার? দেখো, এই যে তিলাইয়া বাঁধ রয়েছে ঝাড়খণ্ডের কোডারমা জেলার, কি বললাম, ঝাড়খণ্ডের কোডারমা জেলার বরাকন নদীর উপর রয়েছে। মনে থাকবে? তাহলে তিলাইয়া বাঁধ রয়েছে বরাকন নদীর উপর। নেক্সট দেখো বলছি, তাহলে আর একটা নদী কি আছে? ব্রহ্মপুত্র। এই যে সুবনশিরি, এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর একটা উপনদী। এটা মনে রাখবে, ব্রহ্মপুত্র নদীর একটা উপনদী হলো এই সুবনশিরি। আচ্ছা, এবার পেরে যাবে জীব বৈচিত্র্য কোথায় দেখা যায় সর্বাধিক? যদি বলে থাকি না হিমালয় বা পার্বত্য অঞ্চলে, তাহলে হিমালয় হবে। আচ্ছা, ভাবর কি? না, ভাবর হলো শিবালিকের পাদদেশে নুড়ি, বালি, পলি গঠিত একটা অনুর্বর ভূমি। তাহলে ভাবর হবে শিবালিক। আশা রাখি তোমাদের বোঝা গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং কেমন লাগলো বা কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমার বন্ধুদের শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।